2024 সালের একটি ছাত্র আন্দোলন পরিণত হয় একটি জনবিপ্লবে। কেনই বা ছাত্ররা রাস্তা নেমেছিল? 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায় লেখা হয়। একটি কোটা আন্দোলন যা শুরু হয়েছিল কোটা সংস্কারের কারণে কয়েক সপ্তাহের ব্যবধানে এটি পরিণত হয় একটি জনবিপ্লবে। এই বিপ্লব শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটায়, কিন্তু এই বিজয় এসেছে বড় মূল্যে, শত শত প্রাণের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের কষ্টে। আজকে আমরা আলোচনা করব জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব কীভাবে শুরু হয়েছিল, কেনই বা ছাত্ররা রাস্তা নেমেছিল এবং শেখ হাসিনা ও পুলিশের নির্মমতা কীভাবে এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করেছিল। 2024 সালের জুন মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি রায় দেয়, যা 18 সালের সরকারি সার্কুলার বাতিল করে। এই সার্কুলারে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করা হয়। নতুন রায়ে 30% সরকারি চাকরির পদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতিদের জন্য সংরক্ষিত করা হয়। এই রায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এই কোটা সংস্কার শিক্ষার্থীদের ভবিষ্যতে চাকরি পাওয়ার সুযোগকে আরও কমিয়ে দেয়। সরকারি চাকরিতে 56% কোটা, বিশেষ করে জেনজি যারা এদেশের 28% জনসংখ্যা অর্থাৎ 4 কোটি 60 লাখ মানুষ, 65% বেকারত্বের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এই কোটা ব্যবস্থা এবং দমনমূলক শাসন জুলাই বিপ্লবের বীজ বপন করে। 1 জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্মের নেতৃত্বে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে। ঢাকা, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা নেমে পড়ে। কিন্তু খুব শীঘ্রই এই শান্তিপূর্ণ প্রতিবাদ শেখ হাসিনা সরকারের নির্মম দমনের মুখে পড়ে। 2024 সালের 15 জুলাই এই আন্দোলন আরও তীব্র হয়। তখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও পুলিশের হামলার শিকার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু সায়েদ পুলিশের গুলিতে নিহত হয় এবং এই ঘটনাটি জুলাই বিপ্লবের একটি টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভুলকার তুর্ক বলেছিলেন, 46 দিনের এই প্রতিবাদে বাংলাদেশে প্রায় 1400-ও বেশি মানুষ নিহত হয়েছে এবং যাদের অধিকাংশই পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়। হাসিনা সরকার এই প্রতিবাদী শিক্ষার্থীদেরকে রাজাকার বলে অপমান করে। তার পাশাপাশি পলক সত্য প্রচারে বাধা দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ করে দেয়। পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং শিক্ষার্থীদেরকে নির্মমভাবে আহত করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নিয়োজিত করা হয়। 18 জুলাই 32 জন এবং 19 জুলাই 75 জন নিহত হয়, যা বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা ছিল। জুলাইয়ের শেষের দিকে এই আন্দোলন আরও তীব্র হয় এবং শিক্ষার্থীদের পাশে বাংলাদেশের সাধারণ মানুষ যোগ দেয়। শ্রমিক, ডাক্তার, রিক্সাওয়ালা, শিক্ষক এমনকি সাংস্কৃতিক কর্মীরাও এই আন্দোলনে যোগ দিয়েছিল। 4 আগস্ট শাহবাগে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। তখন হাসিনা সরকার প্রতিবাদকারী শিক্ষার্থীদেরকে দমন করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেনাবাহিনী হাসিনা সরকারের এই আদেশ মানতে অস্বীকার করে। 5 আগস্ট লাখো মানুষের লং মার্চ টু ঢাকা গণভবনে পৌঁছায়। হাসিনা সরকার তখন পদত্যাগ করে এবং ভারতে পালিয়ে যায়। এই বিপ্লবে অন্যতম মুখ ছিল মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি আন্দোলনকারীদের খাবার এবং পানি বিতরণ করার সময় পুলিশের গুলিতে নিহত হয়। তার মৃত্যু আন্দোলনকারী জনতার ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে একটি সাংবিধানিক সংকট দেখা দেয়। 2024 সালের 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়। এই সরকার নির্বাচনের আগে সংস্কার এবং শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। ইউনূস সরকার জুলাই আন্দোলনের তদন্ত শুরু করে এবং হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো এই সংস্কারের জন্য সহায়তার প্রস্তাব দেয়। জুলাই বিপ্লব শুধু একটি সরকারের পতনই নয়, এটি বাংলাদেশের তরুণদের সাহসের প্রমাণ। এই আন্দোলন দেখিয়েছে ঐক্যবদ্ধ জনতা যে কোনো অত্যাচারী শাসককে হারাতে পারে। জেনজি সোশ্যাল মিডিয়া, মিম এবং হান্নানের আওয়াজ ওঠা গানের মাধ্যমে প্রতিবাদকে ছড়িয়ে দেয়। মহিলা শিক্ষার্থীদের অংশগ্রহণ এই আন্দোলনকে আরও শক্তিশালী করে দেয়। জুলাই বিপ্লব শিল্প এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। দেবাশিস চক্রবর্তীর শিল্পকর্ম এবং হামার বেটাকে মারলি কেনে গ্রাফিতি প্রতিবাদের প্রতীকী হয়ে ওঠে। হেলাল হাফিজের কবিতা এবং নবারুণ ভট্টাচার্যের পংক্তি আন্দোলনকে নতুন মাত্রা দেয়। শিক্ষক ও বুদ্ধিজীবীরা ছাত্রদের পক্ষে কথা বলেন, সমর্থন করেন ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। এটি ছিল ছাত্রদের সাহস, জনতার ঐক্য এবং ন্যায়ের জন্য লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের ক্রেডিট শুধু সমন্বয়কদের দিলে হবে না,
এর জন্য প্রায় সকল স্তরের মানুষ প্রতিবাদ করেছে ও রাস্তায় নেমেছে। তবে এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য কান্না, হারানো প্রাণের স্মৃতি। আমাদের উচিত এই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা, একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। তার পাশাপাশি জুলাইয়ের আহত পরিবারকে আবার স্বাবলম্বী হওয়ার জন্য সাহায্য করতে হবে। সবসময় সমন্বয়কদের আগে পেছনে ঘুরলেই হবে না, কারণ ভাষণ আর অ্যাকশনের মাঝে অনেক পার্থক্য রয়েছে, সেটা আমাদের বুঝতেই হবে। তোমরা কি মনে করো জুলাই বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎকে কিভাবে গড়ে তুলতে সাহায্য করবে? কমেন্টে তোমার মতামত জানাও। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে এই আত্মত্যাগকারী মানুষদের ঐতিহাসিক ঘটনার কথা জানার সুযোগ করে দাও। ধন্যবাদ।